আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আসলে আমাদের একটু ব্যস্ততার কারণে আজকে শিডিউলটা বাই চান্স চেঞ্জ করতে হয়েছে। আমাদের জেনারেল শিডিউল থেকে আমাদের একটু আগানো হয়েছে শুধুমাত্র আজকের জন্য। তো আমরা আজকে মেইনলি এই অধ্যায়ের পড়ব হচ্ছে এখানকার ম্যাথগুলোর মধ্যে সমাধান করতে গেলে কিছু কিছু ম্যাথে দেখা যায় আমাদের লিমিট থাকে। হ্যাঁ, কিছু কিছু ম্যাথে দেখা যায় এরকম তোমার লিমিট দেওয়া থাকে। যেমন ফর এক্সাম্পল তোমাকে এটা সমাধান করতে দিলে এটা সবাই পারবা, কিন্তু কথা হচ্ছে যদি আমার এই সমাধান দিবে যখন এই রেঞ্জের ভিতরে থাকবে এরকম একটা লিমিট দিয়ে দিবে, তাহলে লিমিট যদি থাকে তখন তাকে আমরা কিভাবে সমাধান করব, লিমিট থাকলে তাকে আমরা কিভাবে সমাধান করব সেই জিনিসটা এখন আমরা আলোচনা করব। তো আমরা আগেই বলে রাখি, তোমার লিমিট না থাকলে আমরা ম্যাথগুলো যেভাবে করতাম, লিমিট থাকলেও আমরা সেম স্টাইলে ম্যাথগুলো করব। পার্থক্য হচ্ছে এটাই, এই লিমিটের কারণে এক্সট্রা করে আমাকে কিছু কাজ করতে হবে। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু আমার সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, আমি কন্টিনিউ করতে থাকি। আসলে টাইম যেহেতু চেঞ্জ করা হয়েছে, বাকিরা পরবর্তী করে নেবে, আমরা ওয়েট করতে পারবো না। আর একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের বোর্ডে যে ম্যাথটা আছে তোমরা ম্যাথটা দেখতে পারতেছো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া এই ম্যাথটাকে সলভ করা। তো আমাদের এই ম্যাথটাকে সলভ করতে গেলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। আমার প্রথম কথা হচ্ছে এখানে সেক আছে, এখানে সেক আছে, তাহলে আমরা আগেই বলছিলাম আমরা ম্যাথগুলো সাইন কস টেন আকারে করব। তাহলে আমরা এখানে সেককে লিখে দিব হচ্ছে 1/cos 4 থিটা মাইনাস এখানে লিখে দিব 1/cos 2 থিটা ইকুয়ালস টু 2। এবার দেখো দুইটা ভগ্নাংশ পাশাপাশি থাকলে আমরা কি করি, লসাগু করি। তাহলে লসাগু করলে আমরা পাবো হচ্ছে cos 4 থিটা ইন্টু cos 2 থিটা, আর উপরে পাবো হচ্ছে আমাদের cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়ালস টু 2। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা জিনিসটা বুঝতে পারলাম আশা করি। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ আমাদের এখানে একটা ভগ্নাংশ আছে, এদিকে আমাদের ভগ্নাংশ ছাড়া আছে, আমরা বজ্রগুণন করে ফেলি। হ্যাঁ, বজ্রগুণন করলে কি পাবো, cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 cos 4 থিটা cos 2 থিটা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করতে হলে তুমি এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, 2 cos a cos b, 2 cos a cos b, 2 cos a cos b। এটার ফর্মুলা কি আমরা জানি, 2 cos a cos b সমান হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে আমাদের cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে আমরা যদি এটাকে মনে মনে a ধরি, এটাকে মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বলে দিতে পারবো 2 cos a cos b এর ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি cos a প্লাস b মানে 4 থিটা প্লাস 2 থিটা সমান হচ্ছে 6 থিটা, a প্লাস b প্লাস cos a মাইনাস b। a মাইনাস b মানে কি, a মাইনাস b মানে হচ্ছে আমাদের 4 থিটা মাইনাস 2 থিটা মানে হচ্ছে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 থিটা। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, যেহেতু আমাদের উভয় দিকে একই জিনিস আছে, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, cos 2 থিটা এখানেও আছে এখানেও আছে, কাটাকাটি করে দিব। অনেকে আবার কনফিউশনে পড়িও না ভাই, আগের ম্যাথগুলো তো আপনি ডানে বামে কাটাকাটি করেন নাই। ডানে বামে কাটাকাটি করি নেই যখন তারা গুণ আকারে আসে। গুণ আকারে থাকলে তখন আমরা কি করি, কাটাকাটি করি না। কেন, তাদেরকে এক পাশে এনে কমন নেওয়া যায়, কমন নিলে সেখান থেকে নতুন একটা মূল পাওয়া যায়। তো যোগ আকারে থাকলে তো আমাদের ওইরকম না। তো গুণ আকারে থাকলে দেখা যায় আমাদের সমাধান সবগুলো পাই না যদি আমরা কাটাকাটি করি। যোগের ক্ষেত্রে সেই ধরনের প্রবলেম নাই। সো এখানে আমরা কাটাকাটি করতে আমাদের কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে cos 6 থিটা, এখানে cos 4 থিটা, দুটোকে যদি এক পাশে নিয়ে যাই তাহলে সুন্দর করে লেখা যায়। সুতরাং cos
6 থিটা কস 4 থিটা সরি প্লাস কস 4 থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমার এখন যে ফর্মেটটা আছে এখান থেকে তার আনসার বলা সম্ভব না। এরা যদি যোগ আকারে না থাকে গুণ আকারে থাকতো তখন বলতাম হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0, কিন্তু তারা তো যোগ আকারে আছে, তাহলে যোগ থেকে গুণে নিতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কার হয়? ফর্মুলা হচ্ছে ভাইয়া কস সি প্লাস কস ডি। cos c প্লাস cos d ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 cos c প্লাস d বাই 2। c প্লাস d বাই 2 মানে হচ্ছে 6 থিটা প্লাস 4 থিটা, 6 থিটা প্লাস 4 থিটা ডিভাইড বাই 2, c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এমনি 6 থিটা মাইনাস 4 থিটা ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের 2টা তো না দিলেও চলে, কনস্ট্যান্ট এদিকে চলে গেল, এদিকে থাকে হচ্ছে cos 6 আর 4 মিলে হচ্ছে 10, 10 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 5 থিটা, আর 6 থেকে 4 গেলে 2, 2 ডিভাইড 2 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি হয় cos 5 থিটা ইকুয়ালস টু 0 অথবা cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে আগে বলে আমরা এতটুকু বুঝছি কিনা। তাহলে আমরা এখন এখান থেকে সলভ করে আমি এতটুকু চলে আসলাম, তাহলে আমি লিখবো হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0 লিখে সলভ করব। আগে বলে যে আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই, যে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এতটুকু আসলাম। এখন ক্যালকুলেশন করার পর আমরা যে অ্যান্সারটা পাইলাম সেই অ্যান্সারটা হচ্ছে এটা। ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে cos 5 থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 0। cos 5 থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু কত? 0। যদি আমার 0 হয় এখন তো তাহলে স্বাভাবিক, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এটা পাইছি। এখন আমি সুন্দরভাবে লিখে ফেলবো হয় cos 5 থিটা ইকুয়ালস টু 0 অথবা cos থিটা ইকুয়ালস টু 0। এবার আমরা যদি বলি ভাইয়া আমাদের cos থিটা ইকুয়ালস টু 0, আমরা cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু কত? আমরা জানি 2n প্লাস 1 5/2। cos থিটা ইকুয়ালস টু 0 হলে আমরা কি জানি? থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n প্লাস 1 5/2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে 5 থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 5/2, আর এখানে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 5/2। তো এখানে মেইন কথা হচ্ছে ভাইয়া আমি তো 5 থিটার মান বের করতেছি না, থিটার মান বের করতেছি, সমাধান করতেছি। তাহলে থিটা ইকুয়ালস টু হবে 2n প্লাস 1 5 ডিভাইডেড বাই 10। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আগের ম্যাথ। মানে আমরা আগে যে ম্যাথগুলো করছিলাম ওইখানে আমরা এতটুকুর মধ্যে আনসার শেষ করে দিতাম যে থিটার মান এটা এবং এটা, তাহলে আমাদের এতটুকুর মধ্যে আনসার শেষ। কিন্তু তোমার এখানে একটা লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়া না থাকলে এতটুকুর মধ্যে আনসার শেষ। এই যে তোমার লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়ার কারণে নতুন করে কি কাজ করতে হবে সেটা আমরা এখন দেখব। তবে তার আগে তুমি বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা যে আমরা এখান থেকে আনসার পাইলাম হচ্ছে ভাই থিটার মান এটা পাইলাম, থিটার মান এটা পাইলাম, থিটার মান আমরা এই দুইটা পাইলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ভাইয়া এখান থেকে এই রেঞ্জের ভিতরে আনসারগুলো বের করা। তো আমি একটু আমার জায়গা বাঁচানোর সুবিধার্থে আমি এটা মুছে ফেলতেছি। হ্যাঁ, মুছে ফেলে শুধুমাত্র আনসারগুলো লিখতেছি। এক জায়গায় পাইলাম থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 5/2, আরেক জায়গায় পাইলাম থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 5/2, সরি এখানে 10। এই দুইটা আনসার আমি পাইলাম, কিন্তু এগুলোকে তুমি আনসার লিখতে পারবে না যখন তোমার একটা রেঞ্জ দেওয়া থাকবে। তাহলে তোমাকে ওরা অলরেডি বলে দিছে, কি বলে দিছে? ওরা বলে দিছে হচ্ছে থিটার মান 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হইতে হবে, এর বাইরে হইলে হবে না। এবার আসো, এটার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া আমাদের n এর পরিচয়। এই n এর পরিচয় কি? একবারে শুরু থেকে বলে আসতেছি n এর মান 0 অথবা n এর মান 0 অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, 0 অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। এর মানে কি? n এর মান কি হইতে পারে ভাইয়া? n এর মান 0 হইতে পারে, n এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, n এর মান -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে। এমন না যে 3 এর পরে শেষ, ব্লা 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 ইচ্ছে মতো হইতে পারে, ব্লা 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 ইচ্ছে মতো হইতে পারে। এর মানে হচ্ছে
এন এর মান শূন্য এবং যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, হোক সেটা ধনাত্মক হোক সেটা ঋণাত্মক। এখন আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, এখানে তো এন এর মান বসাই নেই, এন এর মান বসাই আমরা একটা থিটার মান বের করব। থিটার মান যদি দেখি এই রেঞ্জের ভিতর নাই, সেটা আমার আনসার হবে না। সিম্পল হিসাব নিকাশ। তোমাকে বলতে থিটার ওই মানগুলো নিবা যাদের মান 0 থেকে 180 এর ভিতরে। তাহলে আমরা এন এর মান বসাই দেখব। এখন এন এর মান বসাবা কিভাবে? এন এর মান বসাবা কিভাবে? প্রথমে এন এর মান তুমি 0 বসাবা, এরপর এন এর মান ধনাত্মকগুলো বসাবা, 1 2 3 এভাবে চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না রেঞ্জের বাইরে যায়। রেঞ্জের বাইরে মানে কি? তুমি এন এর মান আস্তে আস্তে চেঞ্জ করতেছো, মানে কি থিটার মানটাও চেঞ্জ হবে না। থিটার মান চেঞ্জ হইতে হইতে যখন দেখলা যে রেঞ্জটা দেওয়া আছে ওই রেঞ্জের বাইরে চলে গেছে, তখন তুমি থেমে যাবা, আর দরকার নাই। একটা বাইরে গেলে থেমে যাবা। এবার যখন তোমার ধনাত্মক দিকে আর যাইতে পারতেছো না, এবার ঋণাত্মক দিয়ে যাবা। এন এর মান -1, এন এর মান -2, এন এর মান -3 কন্টিনিউয়াসলি বসাইতে থাকবা। থেমে যাবা কখন? যখন দেখবে রেঞ্জের বাইরে চলে গেছে। তাহলে আমার কাজ কি? আমি আবারও বলতেছি, এন এর মান বসানোর নিয়ম কি? প্রথমে বসাবো হচ্ছে 0, এরপরে 1 2 3 কতগুলা বসাবো সেটা ডিপেন্ড করবে কতক্ষণ পর্যন্ত আমি মান পাচ্ছি এই রেঞ্জের ভিতর। একটা মান এই রেঞ্জের বাইরে চলে গেছে, থেমে যাওয়া, আর যাওয়া লাগবে না, কারণ একটা মান রেঞ্জের বাইরে গেছে মানে এরপরে প্রত্যেকটা মানই রেঞ্জের বাইরে যাবে। একইভাবে ঋণাত্মক দিকে যাব, একটা মান রেঞ্জের বাইরে গেলে থেমে যাব। এইভাবে আমরা প্রত্যেকটা মান বের করব। যেমন এখানে থিটার মান 2টা বের হয়েছে, তাহলে 2টা ক্ষেত্রেই তোমাকে ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে আমাদের কত কত আনসার সম্ভব। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? যারা আসো এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? 9 10 এগুলো ছিল কিনা তো আমি জানি না, যদি থাকে তো ভালো কথা, বাট থাকলেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা না। তাহলে আমরা আসো এবার মান বসানো শুরু করি। দেখো তাহলে আমরা এখানে থিটার মান কয়টা পাইছি? ভাই থিটার মান আমি অ্যাকচুয়ালি 2টা পাইছি। ওই 2টার মধ্যে প্রত্যেকটাকে, যদি আমার আনসার এটা হয়, যদি থিটার মান এটা হয়, এখান থেকে রেঞ্জের মধ্যে মধ্যে কারা কারা থাকে দেখি। প্রথমত আসো এন এর মান 0 বসাবো। এন এর মান 0 বসালে থিটা ইকুয়ালস টু 2 × 0, আমি সরাসরি বসাই দিচ্ছি। 2 × 0 মানে 0, 0 + 1 মানে 1, 1 মানে হচ্ছে 1 5/10, 5/10, 5/10। এর মানে 5/10 মানে তো বুঝতে পারতেছো 18 ডিগ্রি। 18 ডিগ্রি, 18 ডিগ্রি রেঞ্জের ভিতরে আছে কিনা? অবশ্যই আছে। এন এর মান 1 বসাইলাম, থিটার মান হচ্ছে, এন এর মান 1 বসালে 2 একে 2, 2 + 100 মান 3, তাহলে এখানে আসে 3 5 / 10, 3 5 / 10। আমি একটু ক্যালকুলেটরটা নিই, সেটা হলে আমার জন্য বেটার হয়, কারণ আমি বইয়ের নিয়ম করবো না, আমরা আমাদের মতো করে করব, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি একটু। ওকে, হ্যাঁ কোনটা আসে হচ্ছে 54 ডিগ্রি। 54 ডিগ্রি এখনও আমার রেঞ্জের ভিতর আছে। তাহলে আমাদের দেখো ভাইয়া এটা ওকে, ওকে এটা ওকে। এবার আসো এন ইকুয়ালস টু, দেখো আমি কিন্তু রেঞ্জের ভিতর যাই না এখনও, তা আরও বসাইতে হবে। এন এর মান 2 বসাবো, থিটা ইকুয়ালস টু 2 2 গুণ 4, 4 1 5, এর মানে 5 5 / 10। এবার আমরা মান বসাই দেখি ক্যালকুলেটারে, ক্যালকুলেটারের মান বসাই দেখলে আমাদের আনসার আসবে 90। আমাদের আনসার আসবে কত? 90। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি 90 ডিগ্রি আসছে। দেখো 90 ডিগ্রিও কিন্তু 0 থেকে 180 এর ভিতরে, হ্যাঁ, তাহলে আমরা এটাকেও নিতে পারবো। এবার আসো আমার এন এর মান হচ্ছে ভাইয়া 3 আসতেছে। এন এর মান 3, 2 এর পরে 3, থিটা ইকুয়ালস টু কত হবে? 3 2 গুণ 6, 6 1 7, 3 2 গুণ 6, 6 1 7, এর মানে 7 5 / 10। তো আমাদের 7 5 / 10 এর মান কত? অ্যাগেন আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি, তাহলে আমাদের আনসার আসে 126 ডিগ্রি। হ্যাঁ 126 ডিগ্রি। তাও দেখো ভাইয়া হ্যাঁ রেঞ্জের ভিতর আছে। এবার আসো ভাইয়া আমাদের এন এর মান 4 বসাও। এন এর মান 4 বসালে থিটার মান পাবা 9 5 / 10, কারণ 4 2 গুণ 8, 8 1 9। তাহলে আমরা এটা যদি বসাই তাহলে আমাদের 9 পাচ্ছি, তখন হচ্ছে 162 ডিগ্রি। 162 ডিগ্রি, তাহলে এটাও আমার রেঞ্জের ভিতর আছে, এটাও আমার রেঞ্জের ভিতর আছে। এবার আসো এন এর মান 5 বসাবো। এন এর মান 5 বসাবো, থিটা ইকুয়ালস টু পাবো 11 5 / 10। 11 5 / 10 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ভাই, আমি ক্যালকুলেটার দেখতেছি 198 ডিগ্রি। 198 ডিগ্রি।
এই যে খাইছে ধরা, যখন 198 ডিগ্রি আসছে এটা আমার রেঞ্জের বাইরে চলে গেছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে আমরা একটা সিকোয়েন্সিয়ালি আসতেছিলাম, কিন্তু যখনই দেখলাম আমার রেঞ্জের বাইরে চলে গেছে তখন আমরা তাকে আর নেব না। কারণ দেখো মানটা আস্তে আস্তে বাড়তেছে, এন এর মান যত বাড়াচ্ছ, তাহলে আমার এন এর মান 5-এর জন্য এটা বাইরে চলে গেছে, 6-7 সবার জন্য তো বাইরেই থাকবে, এর মানে আমরা সামনের দিকে আগাবো না। ওই যে বললাম প্রথমে 0 বসাইছি, এরপর ধনাত্মকগুলা শেষ। ধনাত্মক আমাদের 4 পর্যন্ত বসবে, আগিলো বসবে না। পরীক্ষায় তুমি 5 পর্যন্ত বের করবা, 5 পর্যন্ত বের করে পাশে লিখে দিবা গ্রহণযোগ্য নয়। এবার তুমি নেগেটিভগুলো বসাও, নেগেটিভ কত বসাবা, এন এর মান -1 বসাও, কারণ তুমি জানো না। তাহলে থিটা ইকুয়াল টু তুমি -1 বসাও, তাহলে কত আসে ভাই, এন এর মান যদি -1 বসাই, 2 × -1 মান হচ্ছে -2, -2 + 1 মান হচ্ছে -1, এর মান হচ্ছে ভাইয়া -5/10, -5/10 মান হচ্ছে -18 ডিগ্রি। আর তোমাকে এখানে বলছে 0 এর থেকে ছোট হওয়া যাবে না, এটা 0 এর থেকে বড় হইতে হবে, ইভেন 0 হইতে পারবে না, তোমাকে 0 এর থেকে বড় হইতে হবে। তাহলে সিম্পল তুমি বুঝতেছো, এটা আমরা নিব না। তো আমরা -1 যখন নিচ্ছি তখন পাচ্ছি না, এরপরে কি আর পাবো না, তাহলে আমরা -1 আর কোনোটা নিব না, কারণ আমি বুঝে গেছি মাইনাস বসে কোনো লাভ হবে না। তাহলে আমাদের এখান থেকে আমরা আনসার পাচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে আমার আনসার, কিন্তু আনসার শেষ না, কারণ তুমি তো থিটার মান 2টা পাইছো, এবার আরেকটা যেটা পাইছো সেখান থেকেও সেম কাজ করতে হবে। প্রথমে এন এর মান 0 বসাও, এন এর মান 0 বসাইলে তুমি থিটার মান পাবা, এন এর মান 0 বসাইলে এখান থেকে পাবো হচ্ছে 0, 0 + 1 মান হচ্ছে 1, 5/2 মান হচ্ছে কত, 90 ডিগ্রি। রেঞ্জের ভিতর আছে কি নাই, জি ভাই অবশ্যই আছে, এটা 180 এর ভিতরে। এন এর মান 1 বসান, ভাইয়া বসাইলাম এন এর মান 1, এন এর মান 1 বসালে থিটা ইকুয়ালস টু 2 × 1 মান হচ্ছে 2, 2 × 1 = 3, আমাদের 3/5/2, 3/5/2, 3/5/2 270, ও এগুলো ক্যালকুলেশন করা লাগে, 270 ডিগ্রি 200। এবার দেখো আমাদের 3/2 মান হচ্ছে 270 ডিগ্রি, তো তোমার তো 180 ডিগ্রি বাইরে যাওয়া যাবে না, দ্যাট মিনস তুমি আর সামনের দিকে আগাইতে পারবা না, তোমার এতটুকুর মধ্যে থেমে যেতে হবে। এবার তোমাকে নেগেটিভ দিকে যেতে হবে, এন এর মান ভাইয়া -1 বসাই দেখি, এন এর মান -1 বসাইলে থিটা ইকুয়ালস টু -5/2, দ্যাট মিনস -90 ডিগ্রি। তাও দেখতেছো তুমি কি রেঞ্জের বাইরে, অতএব তুমি দেখতেছো কি ওভারঅল সবগুলো ঘাটাঘাটি করে তুমি আনসার পাইছো কত, তুমি আনসার পাইছো হচ্ছে 18, 54, 90, 126, 162, 198 তো পাচ্ছি না, তাহলে সুতরাং আমাদের আনসার কত, আমাদের আনসার হচ্ছে 18 ডিগ্রি, 54 ডিগ্রি, 90 ডিগ্রি, 126 ডিগ্রি, 162 ডিগ্রি, এটা আমার আনসার। তুমি বলতে পারো এটা দেন নাই, হ্যাঁ এটা দিছি তো, এই 90 এখানেও আছে, তো 90 মানে তো 90। সো একটা জিনিস 2বার থাকলে 2বার লেখা লাগে না, একবার লিখলে যথেষ্ট। এগুলো হচ্ছে আমাদের আনসার, বলা বুঝছি কিনা। অর্থাৎ লিমিট থাকলে আমাকে এভাবে কাজ করতে হবে, তোমরা তোমার বইয়ের মতো করিও না, তোমাদের বইয়ের মতো করিও না, তোমরা এভাবে করবা। যে ইকুয়েশন আসলো আমাদের থিটার মান 2টা আসলো, এখান থেকে একবার করবা আমার প্রসেসে করবা, এখান থেকে একবার করবা আমার প্রসেসে, আনসার মিলবে। এই তোমার বইতে আনসার আছে 18, 54, 90, 126, 162, এই যে আমার সাথে মিলে গেছে। তাহলে আমরা একটু গুছি কিনা বলো, তাহলে আমি আবারও বলতেছি, এখানে মেইন ট্রিক্সটা হচ্ছে কি ভাইয়া, এন এর মানে বসানোর সময় এখানে এন এর মান বসানোতে তোমরা সবচেয়ে ঝামেলা করো। হ্যাঁ, পুরা ম্যাথটা হুবহু আগের মতো আমরা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাইছি, করার পর আমি থিটার মান এটা পাইছি। আগের ম্যাথগুলোতে এতটুকুর মধ্যে আনসার শেষ, কিন্তু এই ম্যাথের মধ্যে এতটুকুর মধ্যে আনসার শেষ করা যাচ্ছে না, কারণ তোমার পাশে একটা লিমিট লেখা আছে, এই যে লিমিট, যে সকল ম্যাথে পাশে একটা লিমিট দেওয়া থাকবে সেখানে এখানে আনসার শেষ না। লিমিট দেওয়া থাকলে এন এর মান বসায় দেখতে হবে। এন এর মান কীভাবে বসাবো, প্রথমে 0 বসাবো, এরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলা কতক্ষণ পর্যন্ত বসাবো, যতক্ষণ পর্যন্ত না সে রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। কোন রেঞ্জ, যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জ। যদি আমার বাইরে চলে যায়, একটা বাইরে চলে গেলে আর বসাবো না। এরপর আমাদের সেকেন্ডটা মানে -1, -2, -3, -4 এগুলো, এই -1, -2, -3 এগুলো বসাতে থাকবো কতক্ষণ, তাও সেম রেঞ্জের বাইরে যাওয়া পর্যন্ত। একবার এখান থেকে বসাইলাম, এখান থেকে আনসার পাইলাম একটা 90, এখান থেকে আনসার পাইলাম 1, 2, 3, 4, 5টা। একটা জিনিস ডাবল থাকলে ডাবল লিখবো না, একবারেই লিখবো, তাহলে আমরা সিরিয়ালি সুন্দর করে সাজিয়ে লিখে দিলাম, এটাই আমার আনসার। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমি আবারও বারবার বলতেছি,
তোমরা এগুলো তোমার বইয়ের মতো খুঁড়িও না, প্রচুর ঝামেলায় পড়ে যাও, প্রচুর ঝামেলায় পড়বা। কারণ বইতে সংক্ষেপে করো, যেমন বইতে দেখা গেছে তোমাকে পাঁচ পাঁচ না এটা বসাই নেই, এটা বসাই নেই, দেখা গেছে কি এতটুকু বসাইছে, তো তুমি এটা যে বসাবা না কেমনে জানো? আমার কথা হচ্ছে বইয়ের ধার আমি ধারবো না, এখানে আমরা আমাদের ধার ধারবো। আর বইয়ে দেখবো যে দুইটাকে একসাথে বসাই দিছে, মানে এন এর মান 0 হলে দুইটা একসাথে, কী দরকার এত পেশাল পাড়ার? আমার ম্যাথটা একটু হালকা বড় হোক, তাও আমার টাইমটা কম লাগুক এবং ক্যালকুলেশনটা সুন্দর হোক, আমি বলবো তুমি এভাবেই করবা। এটা আলাদা, এটা আলাদা, শেষ, কাজ শেষ। ওকে, এবার আসো আরেকটা ম্যাথ করবো। আমি লিমিটের দুইটাই ম্যাথ দেখাই সবসময় প্রতি বছর, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আরেকটা দেখাবো লিমিটওয়ালা। তো সেই ম্যাথটা দেখালে তোমরা বুঝতে পারবা প্লাস মাইনাস যদি থাকে, অনেক সময় থাকে না প্লাস মাইনাস, হ্যাঁ যদি প্লাস মাইনাস থাকে তখন একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো প্লাস মাইনাস থাকলে কী করবো সেটা আমরা এখন দেখাই। এখন প্লাস মাইনাসওয়ালা সেই ম্যাথ একটা করবো। আসো আমাদের এই ম্যাথটা আমরা করে ফেললাম। এটা হচ্ছে আমাদের লিমিটের ক্যাটাগরি 1, এর মানে লিমিটের 1 নম্বর ক্যাটাগরি, লিমিটযুক্ত ম্যাথগুলার ক্যাটাগরি নাম্বার 1। এবার আসো আমরা লিমিটযুক্ত ম্যাথগুলোর ক্যাটাগরি নাম্বার 2 করি। এটা করলে আমাদের আর একটা ম্যাথও আমি লিমিট করাবো না, মানে আর বাকি সবগুলো ম্যাথ তোমাদের তো আমি করাবো, ম্যাথ করাবো, কিন্তু আমি ওই সাইড নোট দেওয়া থাকলে, লিমিট দেওয়া থাকলে বাকি অংশটা আমি করবো না। বাকি অংশটা তোমার প্রত্যেকটা ম্যাথে সেম, এই দুইটা পারলে সব ঠিকঠাক। তবে আমি আবারও বলতেছি, এই অধ্যায়ের লিমিট তুমি আমার নিয়মে বসাবা, এই অধ্যায়ের লিমিটটা তুমি আমার নিয়মে করবা, বইয়ের নিয়মে না, গাইডের নিয়মে না। আমি আবারও বলতেছি, বারবার সতর্ক করতেছি, না হয় পরীক্ষা যায় ঝামেলা করে ফেলবা। ওকে, এবার আসি হচ্ছে টু সাইন এক্স সাইন 3x ইকুয়ালস টু 1, 2 সাইন এক্স সাইন 3x ইকুয়ালস টু হচ্ছে 1। এখানে তোমাকে বলছে যখন x এর মান 0 থেকে 2 পাই, যখন x এর মান 0 থেকে 2 পাই। ওকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আমরা যদি এখানে দেখি আমাদের জিনিসটা, এই ম্যাথটা আমরা এখন সলভ করব। তো এই ম্যাথটা সলভ করতে গেলে অনেকে আবার এই কাজটা করে দিও না, যে ভাইয়া অনেকে বেশি উত্তেজিত হয়ে কী করে জানো, ওরে বাপ ম্যাথটা তো খুবই সোজা, যেহেতু এটা সমান 1, সাইন এক্স ইকুয়ালস টু 1, সাইন 3x ইকুয়ালস টু 1, এই কাজ ভুলেও করিও না। মানে এখানে 0 থাকলে না আমরা এটা করতে পারবো, 0 না থাকলে না, মানে অনেকে উত্তেজনার বশবর্তী হইয়া করে ফেলে, ওই কারণে আমি বলতেছি আর কি। আসলে উত্তেজনার বশবর্তী হইয়া তোমরা আবার এই ভুল কাজ করিয়ে ফেলেও না। তোমরা এখানে শূন্য থাকলে তখন এটা করা যায়, এক পাশে একাধিক জিনিস গুণাকারে আছে, ডান পাশে শূন্য, তখন যে কোনো একটা শূন্য মানে হচ্ছে সবাই শূন্য। বাট এখন এখানে এটা 1 মানে হচ্ছে পুরোটা 1 না, এটা 1 মানে পুরোটা 1 না, তো শূন্যের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, তো আমরা আসি এখানে সলভ করি। তো সলভ করতে গেলে তুমি প্রথমেই সূত্র মিলাই দিছে তারা, সেটা হচ্ছে 2 সাইন এ সাইন বির ফর্মুলা, 2 সাইন এ সাইন বির ফর্মুলা। তো 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি আমরা কি জানি? 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, সরি ঠিক আছে না? ও না, কস বি মাইনাস এ হয়, হ্যাঁ এটা বি মাইনাস এ হয়। ওকে, তাহলে 2 সাইন এ সাইন বি সমান হচ্ছে কস বি মাইনাস এ মাইনাস কস এ প্লাস বি। তাহলে আমরা এই ফর্মুলাটা করতেছি। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভাইয়া আমাদের হচ্ছে এটা হবে 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কস, আমাদের একটাতে এটা বিয়োগ করলে 3x থেকে x বিয়োগ করলে কত হয়? আমাদের 2x হয়, 2x মাইনাস দুইটাকে যোগ করলে cos 4x হয় ইকুয়ালস টু 1। ওকে, ও সরি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি মানে, হ্যাঁ ঠিকই তো লিখছিলাম। তো তুমি এই 3xটাকে সামনে রাখো, সাইন এক্সটাকে পরে লেখো, মানে আমরা ধনাত্মক রাখলাম আর কি, না হয় আবার ধনাত্মক বানাইতে হবে, হুদে ঝামেলা, কোনো দরকার নেই আমাদের। এখানে তুমি এক কথায়
এক কথায় আমাদের ওই যে তুমি এভাবে লিখবা আর কি, 2 sin 3x ইন্টু সাইন এক্স ইকুয়ালস টু 1। আমার মনে হচ্ছে উল্টা মনে হচ্ছিল a মাইনাস বি হবে, তো এইভাবে লিখলে এটাকে এ দলে এটাকে বি দলে তো হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি ধরোই এটাকে এ এটাকে বি, কোনো সমস্যা নেই। তো তাহলে আমাদের একটা লাইন কমে যাবে আর কি। না হয় তোমার কী করতে হইতো, তোমার এখানে cos মাইনাস 2x আসতো, তো cos অফ মাইনাস থিটার সমান আমাদের হচ্ছে cos থিটা, আরেকটা লাইন লিখতে হইতো। কী দরকার আরেকটা লাইন লিখার, তুমি সরাসরি এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, তাহলে হয়ে গেছে। তো কারণ পাশাপাশি যেহেতু আছে কোনো ব্যাপার না। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি আমাদের এখানে যে জিনিসগুলো আছে। তো তোমার এখানে যদি তুমি তাকাই দেখো ভাই, আমাদের এখানে আছে cos 2x, আর এদিকে আছে আমাদের cos 2x আছে, আর cos 4xটাকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 1 প্লাস cos 4x হয়ে যায়। তো 4xকে আমরা চাইলে 2 ইন্টু 2x লিখতে পারি, কারণ সিমিলার কনসেপ্টে সিমিলার আমাদের এখানে আছে 4x, এখানে আছে 2x, তো একটা 4x একটা 2x ম্যাথ তো মিলবে না, ওই কারণে আমাদের কি করতে হচ্ছে, আমাদের দুইটাকে 2x এ কনভার্ট করতে হচ্ছে। তাহলে 4xটাকে আমি 2x এ কনভার্ট করতেছি, তো আমরা কি জানি cos 2x এর ফর্মুলা কি, cos 2x এর ফর্মুলা আমরা জানি তিনটা আছে, একটা হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর একটা হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার এক্স। তো আমরা এখানে নিশ্চয়ই কোনটা বসাবো, কজেরটা, কারণ এখানে কজের ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে বসাবো হচ্ছে cos 2x সমান হচ্ছে আমাদের সরাসরি বসাই দিই, cos 2x সমান যদি এটা হয়, তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি যে আমাদের 1 প্লাস cos 2x সমান হচ্ছে 1 প্লাস cos 2x সমান হচ্ছে 2 cos স্কয়ার এক্স। শুধু একটা লাইন বাড়ানো কি দরকার, ফর্মুলা এটাই বসাই দিই। তাহলে 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার এক্স, এখানে x বলতে 2x মিন করতেছে। এবার আমরা দুইটাকে এক পাশে আনবো, আমরা তো এক পাশে এনে কি করব, কমন নিব, এক পাশে এনে কমন নিব। তাহলে আমরা দুইটাকে এক পাশে আনি, দুইটাকে এক পাশে আনলে কি হবে, cos 2x মাইনাস 2 cos স্কয়ার 2x ইকুয়ালস টু 0। তাহলে আমাদের cos 2x যেটা আছে এটা কমন নিলে 1 মাইনাস 2 cos 2x ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমরা বলতে পারবো হয় cos 2x ইকুয়ালস টু 0 অথবা 1 মাইনাস 2 cos 2x ইকুয়ালস টু 0। তো আমাদের cos 2x ইকুয়ালস টু যদি 0 হয়, আমরা জানি cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 5/2, একটু আগেই করছি। তাহলে 2x ইকুয়ালস টু 2n প্লাস 1 5/2, সুতরাং x ইকুয়ালস টু হচ্ছে 2n প্লাস 1 5/4। এটা হচ্ছে x এর মান এখান থেকে পাইলাম। আর এখান থেকে কী পাবো, 1 মাইনাস 2 cos 2x মানে হচ্ছে, আমি একসাথে লিখেছি cos 2x সমান হচ্ছে 1/2। তো 1/2 মানে cos কতর মান 1/2, আমরা জানি হচ্ছে আমাদের cos 60 ডিগ্রির মান, এর মানে cos 5/3 এর মান হচ্ছে এটা। তাহলে আমরা জানি cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু কী হয়, 2n5 প্লাস মাইনাস আলফা। তাহলে 2x ইকুয়ালস টু হচ্ছে 2n5 প্লাস মাইনাস আলফা মান হচ্ছে 5/3। তাহলে আমরা এখান থেকে 2 দ্বারা ভাগ করলে x ইকুয়ালস টু পাচ্ছি n5 প্লাস মাইনাস 5/6। তাহলে আমাদের x এর একটা মান হচ্ছে এটা আর একটা মান হচ্ছে এটা, কিন্তু কথা হচ্ছে আমি এই দুইটা মান নিতে পারবো না। এই দুইটা মান থেকে আমাকে বসাইয়া লিমিট 0 থেকে 2π এর ভিতরে, 0 থেকে 2π এই রেঞ্জের ভিতরে থাকলে আমরা এটা নিতে পারবো, অন্যথায় আমরা নিতে পারবো না। আমরা এখন এতটুকু করার পর আমার এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের জেনারেল ম্যাথগুলোর কনসেপ্ট। এবার হচ্ছে আমি লিমিট বসাবো। তাহলে আমাকে বলো আগে এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, আগে এটা বলো এতটুকু আমরা বুঝছি কিনা যে আমাদের 2 sin x sin 3x এর ফর্মুলা করলাম। এখানে যদি 0 থাকতো তো কোনো কথাই ছিল না, যেহেতু 1 আছে আমরা ফর্মুলা করলাম cos c মাইনাস cos d, এরপর cos 4xটাকে ডানা নিলাম, 2x এর মতো করে চিন্তা করলাম 2 ইন্টু 2x, 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos স্কয়ার x করলাম, দুইটাকে এক পাশে এনে কমন নিলাম, হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি x এর মান এটা, এখান থেকে পাচ্ছি x এর মান হচ্ছে এটা। বল আমরা এতটুকু বুঝছি কিনা, যদি আমরা এতটুকু বুঝি তাহলে আমরা এটা না মুছি, আমরা আমাদের সুবিধার্থে আমরা শুধুমাত্র এই আনসারটা লিখি। হ্যাঁ, আমরা প্রথমে লিখি x এর মান হচ্ছে 2n প্লাস 1 5/4, ওকে। আর আরেকটা x এর মান হচ্ছে n5 প্লাস মাইনাস 5/6। তো আমি আগে এটা করে ফেলি, এটা করে আনসারগুলো বের করি, কারণ আমার একটু পরে এটা আবার মুছে ফেলতে হবে, কারণ এটার জন্য আমার জায়গা একটু বেশি লাগবে। তো আসো আমি করা শুরু করি।
তো একটু খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে এটা তো হুবহু আগের মতো, প্লাস মাইনাস ওয়ালাটার জন্য আমি অ্যাকচুয়ালি এটা করাচ্ছি, প্লাস মাইনাস ওয়ালাটার জন্য। তো আমাদের এখানে দেখো, এখানে আমরা প্রথমে কী করবো, আবার আগের মতো প্রথমে n এর মান 0 বসাও। n এর মান 0 বসাইলে x ইকুয়ালস টু ভাইয়া 2 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1 মানে হচ্ছে 1, 1 π/4 মানে হচ্ছে 5/4। আর এখানে তোমাকে 2 পাই পর্যন্ত নিতে পারবা, মানে পায়ের দ্বিগুণ। তো আমাদের এটা তো অবশ্যই নেওয়া যাবে। এরপর আমরা n এর মান 1 বসাই। n এর মান যদি আমরা 1 বসাই, 1 বসাইলে x ইকুয়ালস টু কত, 1 বসাইলে x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2, 2 প্লাস 1 সমান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 3 পাই ডিভাইডেড বাই 4। অবশ্যই আমাদের এটা 2 পাই থেকে ছোটো, এটা নেওয়া যাবে। এবার আসো, n এর মান হচ্ছে 2 বসাই। n এর মান যদি 2 বসাই, x ইকুয়ালস টু কত পাচ্ছি ভাই, n এর মান 2 বসাইলে আমরা x এর মান কত পাচ্ছি, এই যে 2 2 4, 4 1 5, তাহলে 5 পাই ডিভাইড বাই 4। অবশ্যই আমার রেঞ্জের ভিতরে, কারণ 2 পাই থেকে এটা ছোটো। আর তুমি অনেকে মনে করতে পারো ভাই আপনি এখান থেকে দেখে দেখে কেমনে বুঝতেছেন। এখানে সিম্পল কথা হচ্ছে, নিচে যেহেতু প্রত্যেকবার 4 আছে, উপরে চেঞ্জ হচ্ছে, তাই না? তো তুমি উপরে কত থাকলে 2 পাই হইতো, উপরে 8 থাকলে 2 পাই হইতো। এর মানে আমাদের উপরে যদি 8 থাকতো তাহলে এটা 2 পাই হইতো। তাহলে উপরে 8 থেকে যতক্ষণ কম ততক্ষণ নিব, 8 থেকে বেড়ে গেলে তখন তার 4 নিতে পারবো না, কারণ 8 থেকে বেশি হয়ে গেছে মানে 2 পাই থেকে বেশি হয়ে গেছে। ওই জিনিসটা দেখে দেখে আমি বলতেছি। অনেকে ভাবতে পারো কীভাবে বলতেছি, মানে অনেকে দেখে বুঝতেছো। n ইকুয়ালস টু আমরা 3 যদি হয়, x এর মান হচ্ছে 3 2 6, 6 1 7, তাহলে 7 পাই ডিভাইড বাই 4। দ্যাট মিনস এখনও সে রেঞ্জের ভিতরেই আছে। এবার আসো, n এর মান যদি আমাদের ভাইয়া 4 হয়, তাহলে হচ্ছে ভাইয়া x ইকুয়ালস টু 9 পাই ডিভাইডেড বাই 4। দ্যাট মিনস সে বর্তমানে আর রেঞ্জের ভিতরে নাই, এর মানে আমরা তাকে আর নিতে পারবো না। তাহলে এবার এতক্ষণ ফ্লোতে বসাচ্ছিলাম 1 2 3 4 বাদ। এবার আমরা নেগেটিভগুলো বসাবো। n এর মান হচ্ছে -1, n এর মান মাইনাস হলে x ইকুয়ালস টু কত হয় ভাই, n এর মান -1 হলে x ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 2 ইন্টু -1 মানে হচ্ছে কত, 2 ইন্টু -1 মানে তো -1, -2, -2 প্লাস 1 মানে হচ্ছে -1, এর মানে -5/4। তো -5/4 মানে তো 0 থেকে ছোটো, তো তোমাদের 0 থেকে ছোটো নিতে পারবে না, এটাও রেঞ্জের বাইরে। সো আমাদের এখান থেকে আনসার পেলাম এই চারটা আনসারকে আমি এখানে টুকে রাখি। x ইকুয়ালস টু 2n প্লাস 1, 5/4 যখন ছিল, এখান থেকে আনসার আসছিল 5/4, 3 5/4, 5 5/4, 7 5/4। এই আনসারগুলো আমি টুকে রাখলাম। হ্যাঁ, এই আনসারগুলো আমি এখানে টুকে রাখলাম যাতে করে আমাদের সামনে কোনো প্রবলেম না হয়। এই আনসারগুলো আমরা টুকে রাখলাম, কারণ হচ্ছে আমার এখন এটা করতে হলে পুরো বোর্ডটা লাগবে। তো আগে বলো যে আমরা এটা বুঝছি কিনা, এটা না বুঝার আসলে কোনো কারণ দেখি না। আমরা আসি এবার প্লাস মাইনাস ওয়ালাটা। তো প্লাস মাইনাস ওয়ালাটা আমি বারবার বলতেছি, বইয়ের মতো করতে যাও না, তুমি আমার মতো করবা। মনে হবে বইয়ের নিয়মে করলে তো একবারে ছোটো হয়ে যাচ্ছে, কিন্তু লিটারের জায়গা মতো যখন বাঁশ খাবা তখন বুঝতে পারবা ছোটো জান্না মরিচের ঝাল বেশি। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলতেছি। হ্যাঁ, এখান থেকে যা পাইছি সেটা আমি এখানে লিখলাম। এবার আসে আমরা প্লাস মাইনাস ওয়ালাটা করবো। এক্স এর মান কত, n পাই প্লাস মাইনাস 5/6। তো প্লাস মাইনাস ওয়ালাটা করতে হলে আমি সবাইকে বলেছি বক্স করে ফেলো। বক্স করো না করে তোমার ব্যাপার, আমরা বক্সের মতো করে চিন্তা করব। ভাই আমরা এইদিকে মনে করে n এর জন্য একটা বক্স করলাম, n এর মান বসাচ্ছি কত সেটা। আর এইদিকে আমরা এক্স এর মান হচ্ছে n5 প্লাস 5/6 জন্য একটা বক্স করব, এক্স এর মান n5 মাইনাস 5/6 জন্য একটা বক্স করব। আর ফাইনালি ওই ডেটাটা আমি নিব কি নিব না, আমাদের এলিজিবল অর নট সেটা আমরা টিকমার্ক দিয়ে বলে দিব। অর্থাৎ আমরা প্লাসের জন্য একটা গড় করলাম, মাইনাসের জন্য একটা গড় করলাম, n এর মান বসাবো, প্লাসেও বসাবো, মাইনাসেও বসাবো, তবে আলাদা করে। এবার একটা কথা বলে রাখি, এটা পার্সোনাল টেকনিক, সেটা হচ্ছে তুমি n এর মান আর একটু আগে যখন বসেছিলে তখন কি চিন্তা করছিলা, ভাই আমাদের তো যে কোনো একটা বসাচ্ছি, এটার মধ্যে যখন রেঞ্জের বাইরে তখন বাদ। কিন্তু এখানে তো অ্যাট এ টাইম দুইটা, এখন তোমার এটা রেঞ্জের বাইরে, এটা রেঞ্জের ভিতরে কাজ চালাইতে হবে, এটা রেঞ্জের ভিতরে, এটা রেঞ্জের বাইরে কাজ চালাইতে হবে। যখন দেখা যাবে দুইটাই রেঞ্জের বাইরে চলে গেছে, তখন দেখি আমি এনের ওই মানগুলো আর বসাবো না। কথা ক্লিয়ার কিনা? আগের বার দেখছিলাম হচ্ছে আমার তো ভাই একটা, এই যেমন এখানে একটা, এই একটার মধ্যে যখন দেখতে সে রেঞ্জের বাইরে চলে গেছে তখন কাজ শেষ। কিন্তু এখানে যখন প্লাস মাইনাস আছে, এখানে কিন্তু দুইটা, যেহেতু দুইটা এবার রেঞ্জের বাইরে চলে গেলে তুমি তো আর করতে পারবা না। এখন তোমার দুইটার ক্ষেত্রে হচ্ছে রেঞ্জের বাইরে যাওয়া মানে কি, দুইটাকেই রেঞ্জের বাইরে যেতে হবে।
কারণ তুমি একটা থেকে মান পাচ্ছ না, আরেকটা থেকে তো পাচ্ছ, যতগুলো মান পাচ্ছ ততগুলো তোমাকে নিতেই হবে। দুইটা যতক্ষণ পর্যন্ত না রেঞ্জের বাইরে না যায় ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করতে হবে। আসো আমি দেখাই। এন এর মান ভাইয়া 0 বসাইলাম, এন এর মান 0 বসাইলে এখানে পাবো এক্স ইকোয়াস টু, এন এর মান 0 মান হচ্ছে 5/6, আর এখানে পাবো এক্স ইকোয়াস টু হচ্ছে 0 বসালে -5/6। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু রেঞ্জের ভিতরে, বাট এটা কিন্তু রেঞ্জের বাইরে। কেন? নেগেটিভ মান সে নিচ্ছে না। তোমাকে পরীক্ষায় যেটা দেয় আর কি লিমিট, তার উপর ডিপেন্ড করে। এমন না যে প্রত্যেকটা ম্যাথে নেগেটিভ মান নিবে না। এর মানে এই নয় যে তুমি কাজ শেষ করবে না, তোমাকে কাজ করতে হবে, আরও করতে হবে। মানে তুমি এখানে কাজ শেষ করে দিবে এরকম না, সামনে আগাইতে হবে। তাহলে আমরা সামনে আগাবো। তাহলে আমাদের সামনে আগানোর মতো প্রসিডিউর আছে। হ্যাঁ, এবার আসো, এন এর মান 1 বসাইলাম, এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত? এন এর মান 1 বসাইলে 5 + 5/6। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 7/6। তো আমি একসাথে লিখে দিই, জায়গা বেশি লাগতেছে। আমাদের 5 + 5/6, তাহলে 6 একে 6, 6 একে 7, 7/5/6। তাহলে বুঝতে পারতেছো যে 2π যেহেতু 6 × 12, 12 আসা পর্যন্ত নিতে পারবো। তাহলে আমাদের এটা নেওয়া যাবে। এক্স ইকুয়ালস টু ভাইয়া এন এর মান যখন 1 পাই মানে হচ্ছে 5, তাহলে 5 - 5/6, 5 - 5/6 মানে হচ্ছে 6 একে 6, 6 থেকে গেলে হচ্ছে 5, এর মান হচ্ছে 5/6। তাহলে একটু খেয়াল করো, এটাও এলিজিবল, এটাও এলিজিবল, দ্যাট মিনস পুরোটা এলিজিবল। মানে আমরা সামনের দিকে আগাবো। এটা দ্বারা মিন করতেছে হচ্ছে আমি সামনের দিকে আগাবো নাকি আগাবো না। তাহলে সামনের দিকে আগাবো। এন এর মান 2 বসাবো, এক্স এর মান পাবো 2 বসালে 2π, 2π যদি আসে 6 × 2 = 12, 12 একে 13, এর মানে 13π/6 পাবো। আর এখানে এক্স এর মান কত পাবো ভাই? 2 বসালে 6 × 2 = 12, 12 থেকে 1 গেলে 11, এর মান হচ্ছে 11π/2। খেয়াল করে দেখো, এটা আমার রেঞ্জের বাইরে চলে গেছে, কিন্তু এটা এখনও রেঞ্জের ভিতরে আছে। দ্যাট মিনস কাজ চালাইতে হবে। এবার আসো, আমরা এন এর মান 3 বসাবো, এক্স এর মান হচ্ছে ভাই 3, 3 × 6 = 18, 18 একে 19, 19π/6। আর এক্স বসাইলে 3 × 6 = 18, 18 থেকে গেলে হচ্ছে 17, তাহলে আমাদের 17π/6। এবার দেখা যাচ্ছে না ভাইয়া, এটাও রেঞ্জের বাইরে, এটাও রেঞ্জের বাইরে, এর মানে আর কাজ করবো না। তাহলে আমরা এন এর মান আর এইদিকে আর বসাবো না। কেন? আর বসাই কোনো লাভ হবে না। এবার আসো -1 বসাবো, -1 বসালে কি হচ্ছে? এক্স এর মান পাচ্ছি -1 বসালে হচ্ছে -5 + 5/6, এর মানে 6 একে আমাদের 6 একে 6, আমাদের 6π থেকে π গেলে হচ্ছে 5π, তাহলে এখানে হচ্ছে -5π/6। আর এক্স এর মান এখানে বসাইলে এন এর মান কত পাচ্ছ? -1, তাহলে -1 - π, তাহলে 6 একে 6 একে 7, তাহলে -7π/6। একটু খেয়াল করে দেখো, নেগেটিভ মান সে নিচ্ছে না, তাহলে এটাও রেঞ্জের বাইরে, এটাও রেঞ্জের বাইরে, দ্যাট মিনস আর সামনের দিকে আগাবো না। তাহলে আমাদের কাজ এতটুকুর মধ্যেই শেষ। তাহলে আমার আনসার কোনটা কোনটা? দেখো আমার আনসার কোনটা কোনটা। এই যে 5/6, আমি এখান থেকে লিস্ট করি। 5/6 এর হচ্ছে একটা আনসার হইতে পারে 5/6। এরপর আমাদের 5π/6 এর একটা আনসার হইতে পারে, 5π/6 একটা আনসার হইতে পারে। এরপর 7π/6 একটা আনসার হইতে পারে, 7π/6 একটা আনসার হইতে পারে। এরপর 11π/2 একটা, সরি 2 না, এটা 6, 11π/6 এটা একটা আনসার হইতে পারে। এরপর আর তো অ্যাভেলেবল না। এখন আসি, এখান থেকে মান আসবে না, এগুলো তো এখান থেকে পাইলাম, এই কোয়েশ্চেন থেকে এগুলো পাইছি না, তাহলে দুটোকে কম্বাইন করতে হবে না। আসো তাহলে আমরা কোনগুলো এখানে নাই একটু দেখি তো। আমাদের 5/4 এখানে নাই, তাহলে এক্সট্রা করে 5/4 অ্যাড হবে। 3/4 এখানে 3/4 নাই, তাহলে 3/4 আমাদের অ্যাড হবে। 5/4 অ্যাড হবে, 7/4 অ্যাড হবে। এবার এগুলো একটু সাজাই যদি তুমি লেখো, মানে ছোটো থেকে বড় আকারে সাজাই লেখাটা ভালো। ছোটো থেকে বড় আকারে সাজাই লিখলে তুমি তোমার আনসার পেয়ে যাবা। তো আমি তোমার বই থেকে আনসারটা যদি লিখে দিই, তোমার বইতে যে আনসারটা আছে, আমি করছি আমার নিয়মে, বাট আনসারটা বই থেকে লিখে দিচ্ছি 5/6, 5π/6, 7π/6, এরপর হচ্ছে 11π/6, মানে 6ওয়ালা সবগুলো লিখলো। হ্যাঁ, আমরা এগুলো পাইছি।
এবার হচ্ছে আমার 4ওয়ালা 5/4, 3/4, 5/4, 7/4, দিস ইজ আওয়ার আনসার। তাহলে আমাদের দেখো আনসার বের করা হয়ে গেছে। তো আমরা দেখলাম লিমিট কীভাবে বসাইতে হয়, তো লিমিট বসানোর টেকনিক শিখে এলাম। আর যদি আমার কখনো প্লাস মাইনাস থাকে তখন আমি তোমাকে বলবো এভাবে করো, না হয় তোমাদের ঝামেলা হয়ে যাবে। তবে আরেকটা কথা, পরীক্ষায় আবার ক্রস টিক চিহ্ন ক্রস এগুলো দিবা না, পরীক্ষায় পাশে লিখে দিবা প্রয়োজনে, গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় পাশে লিখে দিতে পারো, গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় পাশে লিখে দিতে পারো, গ্রহণযোগ্য নয়। এর বাইরে আমাদের অন্য কোনো কিছু করা লাগবে না। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা। তাহলে লিমিট কীভাবে বসাইতে হয় সেটা আমরা অলরেডি জেনে গেলাম। এভাবে আমরা লিমিটগুলো বসাবো। এতটুকু হচ্ছে লিমিট টাইপসের ম্যাথগুলো। বলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা। তাহলে বাকি যতগুলো ম্যাথ করব আমরা কোনো ম্যাথে লিমিটের কনসেপ্ট করাবো না। তো লিমিটের কনসেপ্টগুলো তোমাকে নিজ থেকেই করে নিতে হবে, মানে যে সকল ম্যাথে থাকে আর কি, যে সকল ম্যাথে সাইড নোট লেখা থাকে সেগুলোতে তোমার লিমিট করতে হয়, আর যেগুলোতে সাইড নোট লেখা নাই সেগুলোতে লিমিট করার কোনো দরকার নাই। তো আমাদের এখন আমরা জেনারেল ম্যাথগুলোই করব, কিন্তু সাইড নোট থাকলে কি করবে সেটা তোমাকে নিজ থেকেই করতে হবে। এবার আসো তাহলে আমরা আর একটু সামনের দিকে আগাই, আর কিছু ম্যাথ করি। আচ্ছা, একজনে আমাকে বলছিল হচ্ছে তোমার এই ম্যাথটা করাই দিতে, cos কিউব থিটা মাইনাস সাইন থিটা cos থিটা মাইনাস সাইন কিউব থিটা ইকুয়ালস টু 1। এটা আমি করাই দিতে পারি, কিন্তু করাই দিব আসলে এখন না, এটা করাই দিব হচ্ছে আরও কালকের ক্লাসে না, নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে করে দিব। কারণ হচ্ছে তোমার এটা করাইতে গেলে ঝামেলাটা কোন জায়গায়, এটা করার পর তুমি নিজেই করতে পারবা, করার পর মাঝখানে যাইয়া যখন আবার সলভ করতে যাবা তখন তোমার নতুন একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে হয়। সেই কনসেপ্টটা আমরা এখনও শিখাই নেই, যদিও আমরা আগে বিভিন্ন ম্যাথে বলছিলাম, তাও এই অধ্যায়ের জন্য স্পেশালি আবার বলতে হয় √(a² + b² দ্বারা ভাগ করা ওই ম্যাথগুলো, সেই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। ওই কারণে স্পেশালি সেই ম্যাথগুলো যখন করাবো তখন আমি এই ম্যাথটা করাই দিব, এখন করাচ্ছি না আর কি। এখন আসো তোমাকে এখন নতুন ম্যাথ শিখাই। এবার আসি 10ওয়ালা ম্যাথ। হ্যাঁ, 10ওয়ালা ম্যাথ করি আমরা, 10ওয়ালা বা কটওয়ালা। tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস √3 tan থিটা tan 2 থিটা, √3 tan থিটা tan 2 থিটা ইকুয়ালস হচ্ছে √3। এই ধরনের ম্যাথ তোমাকে সলভ করতে বলবে। হ্যাঁ, তোমাকে এই ধরনের ম্যাথ সলভ করতে বলবে। তো আমি তোমাকে বলবো ভাই এই ধরনের ম্যাথ সলভ করতে বললে তোমাকে টানাটানি ফর্মুলা জানো তোমরা, tan a + b এর ফর্মুলা তোমরা খুব ভালো করেই জানো। tan a + b এর ফর্মুলা হচ্ছে tan a + tan b প্লাস tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b। দ্যাট মিনস এই ফর্মুলার একটা বিশেষত্ব আছে। এই ফর্মুলার বিশেষত্বটা কি, আমার এটা থাকলে তো আমি তাকে স্বভাবতই এভাবে লিখে ফেলতে পারবো, মানে দেখো বড় একটা জিনিস ছোট হয়ে গেছে, এটাই হচ্ছে আমার এখানে সবচেয়ে বড় কাজ। এখন আমার কথা হচ্ছে কীভাবে বুঝবো যে আমার এটার মতো, দুইটা টেনওয়ালা জিনিস গুণাকারে আছে, যোগাকারে আছে, যারা যোগাকারে তারাই আবার গুণাকারে, এরকম যদি থাকে তাহলে এটার মতো মিলে যাবে। tan থিটা এবং 2 থিটা যোগাকারে আছে, যারা যোগ তারাই আবার কী আকারে আছে, গুণাকারে আছে। দ্যাট মিনস এই সূত্র মিলে যাবে। তাহলে আমরা যোগেলাটাকে রেখে বাকিটাকে অপোজিটে নিয়ে যাবো, কারণ সেটাকে নিচে আনতে হবে না। তো নিচে আসতে হলে কোত্থেকে আসে, অপোজিট থেকেই তো আসে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব, tan থিটা প্লাস tan 2 থিটা এটাকে রেখে দিব ইকুয়ালস টু, ওইদিকে √3 আছে, এদিকে এটা নিয়ে যাব √3 tan থিটা tan 2 থিটা। স্বভাবতই এখন তোমার এখান থেকে একটা কাজ করতে ইচ্ছে করবে, ভাই এখানে √3 আছে, এখানে √3 আছে, কমন নিয়ে নিই। হ্যাঁ, স্বভাবতই তোমার কমন নিতে ইচ্ছে করবে, তুমি কমন নিয়ে নাও। tan থিটা প্লাস tan 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে √3 × 1 - tan থিটা tan 2 থিটা। এবার স্বভাবতই হচ্ছে ভাইয়া আমাদের এই ফর্মুলা মেলানোর জন্য তো এই জিনিসটা নিচে থাকা লাগবে, নিচে নিয়ে যাব। tan থিটা প্লাস tan 2 থিটা ডিভাইডেড বাই 1 - tan থিটা tan 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে √3। স্বভাবতই আমার এটার ফর্মুলা কি, tan a + b। তাহলে আমরা ফর্মুলা করে দিই tan a + b মানে tan থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে √3। এর মান হচ্ছে ভাই এটা হচ্ছে tan 3 থিটা ইকুয়ালস টু হচ্ছে √3। দেখছো, তাহলে আমরা এই ম্যাথটাকে খুবই সিম্পল হইতে আমরা এখানে নিয়ে চলে আসছি। এবার আমাকে
জানতে হবে টেন কতর মান √3, আমরা জানি টেন 5/3 এর মান √3, টেন 5/3 এর মান √3, তাহলে টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে আমরা থিটা ইকুয়ালস টু কি জানি, টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু n5 প্লাস আলফা। তাহলে এই টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু, থিটা মান হচ্ছে এই 3 থিটাটা, তাহলে থিটা ইকুয়ালস টু n5 প্লাস আলফা মান হচ্ছে 5/3। তো আমরা তো থিটার মান বের করতে পারে, সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে n5 ডিভাইড বাই 3 প্লাস 5 ডিভাইডেড বাই 9 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বুঝছি কিনা বলো? আর সাইড নোট তো লিখে দিবা, এখানে n শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলি, বুঝছি কিনা বলি। তো এরকম আরও মজার মজার ম্যাথ আমি আজকে করাবো কয়েকটা। আসলে ম্যাথগুলো তোমার সোজা সোজা ছোটো ছোটো ম্যাথ, এই টাইপসের ম্যাথ আর করাবো না। হুবহু এরকম যেগুলো আছে ওগুলো তোমরা নিজেরাই করে নিবা, কারণ হচ্ছে বুঝতে পারতেছ এটার মধ্যে আহামরি বোঝানোর মতো কোনো কিছু নাই। তো আমরা এই রিলেটেড টেনওয়ালা আরও যে ম্যাথগুলো আছে সেগুলো করি। তো আমরা এটা করে করি, আস্তে আস্তে জটিলের দিকে যাব। তো প্রথমে একটা ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে প্রচুর পরিমাণ পরীক্ষা আসছিল, অনেকবার আসছিল। ইভেন বুয়েটেও একবার আসছে, রুয়েটেও একবার আসছে, কুয়েটেও একবার আসছে, তিনটাতে আসছে। চুয়েটে এখনও আসে না, দেখবে সামনে চুয়েটে চলে আসবে। অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ। আর বোর্ডে তো কতবার আসছে হিসাব নাই। টেন টু থিটা ইকুয়ালস টু 1, টেন টু থিটা ইন্টু টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো সিম্পল কথা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে টু থিটা। তো আমরা তো এটাকে ক্যালকুলেশন করতে পারবো না বা আনসার বের করতে পারবো না। তো আমাদের দুইটাকেই থিটা অথবা দুইটাকে টু থিটাতে রূপান্তর করতে হবে। তো টু থিটাকে থিটাতে আনার মতো ওই তো আমাদের জানা নাই, বাট আমাদের থিটাকে টু থিটাকে আনার মতো কোনো সূত্র আমার জানা নাই। কিন্তু টু থিটাকে থিটা বানানোর জন্য টেন টু থিটার ফর্মুলা আছে। এখন টেন টু থিটার যে ফর্মুলা আছে, টেন টু থিটার ফর্মুলা আমাদের অনেকগুলো আছে। আমাদের টেন টু থিটার আমাদের টেন টু থিটার ফর্মুলা আছে টেনওয়ালা। সেই ফর্মুলাটা আমরা যদি দিই ভাই, সেটা হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। এটা হচ্ছে টেন টু থিটার ফর্মুলা, ইন্টু টেন থিটা ইকুয়ালস হচ্ছে কত 1। তো এই টেন থিটার সাথে কী আকার আছে, গুণ আকারে। তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি 2 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এর মানে আমরা বজ্র গুণন করব, তাহলে 2 tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। এই টেন স্কোয়ার থিটাটা এদিকে আসলে হয়ে যাবে 3 tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/3। দ্যাট মিনস টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1/√3। এখন আমরা জানি প্লাস মাইনাস টেন কত মান 1/√3, ভাইয়া টেন 5/6 এর মান 1/√3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভাইয়া টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এটা বলা যে কথা পাশে লিখি, এটা বলা যে কথা টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে টেন প্লাস মাইনাস 5/6 বলো সেম কথা। তাহলে টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা বলে থিটা ইকুয়ালস টু আমরা জানি n5 প্লাস আলফা। প্লাস মানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাস 5/6 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছে কিনা? ওকে, তাহলে আমরা একটু বুঝলাম। তবে আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে তোমার দেখা গেছে আমাদের অনেক সময় একটু প্রবলেম হয় আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে প্লাসের জন্য আলাদা করে করি, মাইনাসের জন্য আলাদা করে করি। যে আমাদের দেখা যাচ্ছে এটাকে আমাদের একবার প্লাসের জন্য করলে, প্লাস যদি নিই পজিটিভ নিই, তখন আমরা লিখতে পারি হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু ভাইয়া টেন 5/6। তো এখান থেকে আমরা আনসার পেয়ে যাব, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু আমাদের n5 প্লাস আলফা মান হচ্ছে 5/6। আরেকবার নেগেটিভ নিই, নেগেটিভ নিলে হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের আমাদের মাইনাস 5/6। তো মাইনাস 5/6 জিনিসটা আমরা এভাবে না রেখে
এটাকে আমরা পজিটিভই নিতে পারি কীভাবে? তো আমাদের -5/6কে আমরা লিখতে পারি হচ্ছে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে tan phi -5/6। কেন? কারণ তুমি খুব সিম্পলি চিন্তা করে দেখো ভাইয়া, ফাই যদি থাকে tan থাকবে, ফাই মাইনাস মানে হচ্ছে আমাদের টেনটা টেনই থাকবে, আর ফাই মাইনাস মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে tan নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে tan -5/6 যে কথা -tan π/6 হচ্ছে সেম কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটাকে tan থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে tan, এখানে ক্যালকুলেশন করলে কত হয় 5π/6। এখান থেকে বলতে পারবো থিটা ইকুয়ালস টু n5 প্লাস আলফা মানে হচ্ছে 5π/6। তো আমি দুইটাই বলে রাখলাম, কারণ একটা কথা হচ্ছে তোমাদের অনেক সময় দেখা যায় আমাদের এখানে মাইনাসটা গ্র্যান্টেড করে না, বা আমাদের বইয়ের সলিউশনে দেখা যায় তোমার আনসারটা অনেক সময় এভাবে দেওয়া থাকে। তো এইভাবে দেওয়া থাকলে এভাবেও করতে হবে, ওইভাবে দেওয়া থাকলে ওইভাবেও করতে হবে, তবে আমাদের বোথ আর গ্র্যান্টেড, কোনো সমস্যা হওয়ার কথা না। তবে এমসিকিউ তো অনেক সময় তোমাদের ঝামেলা হয়ে যেতে পারে নিচের কোনটি সঠিকের মধ্যে, তখন দেখা যাবে তুমি এই জিনিসটা না জানলে তখন তোমার আনসার ভুল হতে পারে। মানে একসাথে করা যাবে তো কোনো সমস্যা নেই, তো একসাথে করা যাবে, কিন্তু আমরা একসাথে না করে এভাবেও করতে পারি আর কি, জিনিসটা এটা বলা হয়েছে। এরপর আসি, এই ম্যাথটা শেষ, এবার আরেকটা ম্যাথ। এবার হচ্ছে আমাদের 2 থিটা না থেকে যদি 3 থিটা থাকে তখন কি করব? তো 2 থিটা না থাকে, 2 থিটা ডাইরেক্ট ফর্মুলা ছিল, ওই কারণে ডাইরেক্ট করে ফেলতে পারছি। বাট 3 থিটার আমাদের যে ফর্মুলাটা আছে ফর্মুলা খুবই কমপ্লেক্স, ওইটা না করাটা বেটার। তো আমরা সেক্ষেত্রে আমাদের জন্য আরও একটা ভালো একটা প্রসিডিউর আছে। সেই ভালো প্রসিডিউরটা কি? আমাদের এখানে যেহেতু ক্যালকুলেশন করার কোনো ওয়ে নাই, আমরা একটা কাজ করি, আমাদের এই ট্যানগুলোকে লিখে ফেলি সাইন বাই কস, tan 3 থিটা ডিভাইডেড বাই cos 3 থিটা। তাহলে সাইন বাই কস, tan সমান হচ্ছে আমাদের সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমরা তাহলে এখান থেকে যে জিনিসটা বলতে পারি, আমাদের বজ্র গুণন করলে আমরা এখান থেকে বলতে পারি সাইন 3 থিটা সাইন থিটা মাইনাস ইকুয়ালস টু কস 3 থিটা কস থিটা। এখান থেকে আমরা চাইলে দুইটাকে এক পাশে আনতে পারি, দুইটাকে এক পাশে আনলে আমাদের অবশ্যই ফর্মুলা হয়, কার ফর্মুলা? আমাদের কজে কস বি মাইনাস সাইনে সাইন বির ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কসটাকে শুরুতে রাখি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বির ফর্মুলা ইকুয়ালস টু 0। তাহলে কজ এ কস বি মাইনাস সাইনে সাইন বির ফর্মুলা হচ্ছে আমরা জানি হচ্ছে কস এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে আমাদের এক্ষেত্রে হচ্ছে কস এ প্লাস বি মানে হচ্ছে 3 থিটা প্লাস থিটা মানে হচ্ছে আমাদের, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি cos 4 থিটা ইকুয়ালস টু 0। তো আমরা জানি cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 5/2। তাহলে 4 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n প্লাস 1 5/2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n প্লাস 1 আমাদের 5/16, সরি 5/2। তাহলে 4 2 8, এটা হচ্ছে আমার আনসার। বলো বুঝছি কি না? বুঝছি কি না বলো। আজকে এই টাইমে ক্লাস নিচ্ছি কারণ হচ্ছে আমার এসএসসির একটা ক্লাস আছে স্পেশাল, ওই এসএসসির ক্লাসটা নেওয়ার জন্য হচ্ছে তোমাদের রেগুলার টাইমে ওই ক্লাসটা নিতে হবে আসলে। তো ওই কারণ হচ্ছে তোমাদের টাইমটা একটু চেঞ্জ করছি, কারণ প্রথম ক্লাস তো আমি নিব, এরপর হচ্ছে এরপরের ক্লাসগুলো হচ্ছে শুক্রবারে নেব, তো তখন তোমাদের সাথে কোনো ইন্টারাপ্ট হবে না। ওকে, এবার আসো সেম টাইপসের আরেকটা ম্যাথ। হচ্ছে এটা প্লাস এটা সমান 0, এরকম একটা ম্যাথ আসতে পারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আবার হুবহু সেম টাইপস, সাইন 3 থিটা ডিভাইডেড বাই কস 3 থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু 0। লসাগু নাও কস 3 থিটা কস থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে সাইন এ কস বি, সাইনে এই যে সাইন 3 থিটা কস থিটা প্লাস কস 3 থিটা সাইন থিটা ইকুয়ালস টু 0। তো আমাদের দেখতেই পাচ্ছ সাইন এ কস বি প্লাস কস এ সাইন পি, আমরা জানি সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে আমরা উপরে লিখতে পারি সাইন এ প্লাস বি এর সূত্র, এর মানে সাইন 3 থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই কস 3 থিটা ইন্টু
কস থিটা ইকুয়ালস টু 0, বজ্র গুণন করলে সাইন 4 থিটা ইকুয়ালস টু 0। তো সাইন থিটা ইকুয়ালস টু যদি আমাদের 0 হয় তাহলে আমরা জানি থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে আমাদের 4 থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই, সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই বাই 4। এটা আমার আনসার। বলো বুঝছি কিনা? তবে প্রত্যেকটা লাইনে ওই কথাটা লিখতে হবে যেখানে n একটি পূর্ণ শূন্য, n যেখানে n এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আজকে আর না করি। আজকে আমরা আসলে শিডিউল চেঞ্জ করার কারণে অনেকে আসলে হয়তো টাইম মতো অ্যাটেন্ড করতে পারে নাই, সমস্যা না। আমরা আগামী ক্লাসে হচ্ছে বাকি ম্যাথগুলো করব। তবে আমি আগামী ক্লাসে বাকি ম্যাথগুলো করার জন্য তোমার কিছু ফর্মুলা জেনে রাখতে হবে, যেগুলো তোমরা আসলে জানো, তাও একটু আবার রিভাইজ দিয়ে আসবা। সেটা হচ্ছে কি সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। মানে সূত্রগুলো হচ্ছে একবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে আসবা, যাতে করে আমি বলার সাথে সাথে তুমি পেরে যাও। তারপর হচ্ছে 2 sin a cos b, মানে আমাদের 2 sin a cos b, 2 cos a sin b, তারপর হচ্ছে আমাদের 2 sin a sin b, 2 cos a cos b। কোথায় এক্সেপশনাল আছে, a মাইনাস বি এর জায়গায় b মাইনাস এ আছে, এরকম সব কিছু একেবারে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকেও বোথ সাইড তোমাকে জানতে হবে। সূত্রগুলো খুব ভালো করে শিখে আসবা, তাহলে দেখবো আগামী ক্লাসে আমরা ম্যাথ করবো। যে আগামী ক্লাসে মোটামুটি আমাদের অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ শেষ হয়ে যাবে। আর এরপরে একটা টাইপসই থাকবে স্পেশাল টাইপ, সেটা আমরা আলাদা করে রাখতেছি, কারণ হচ্ছে ওই টাইপস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো সেটা হচ্ছে আমরা আগামী ক্লাস হচ্ছে মেইন টাইপসের সবগুলো ম্যাথ করাই ফেলবো। আর শুধুমাত্র হয়তো একটা টাইপস বাকি রাখবো, হয়তো বা এমনও হইতে পারে না, বাকি নাও থাকতে পারে, এমন হইতে পারে আগামী ক্লাসটা একটু লেন্দি নিলে আগামী ক্লাসেই সাবটা শেষ হয়ে যেতে পারে। তো শেষ করার পূর্ণ চেষ্টা করব, কারণ হচ্ছে ওই টাইপটা হচ্ছে খুব একটা বড় কোনো টাইপ না। ইভান সাইজ না শিখলে কি মাইর চলবে? আসলে কোচিং অফ থাকার কারণে সবচেয়ে বড় ঝামেলা হয়ে গেছে। কোচিং খোলা থাকলে মনে করো এই যে এরকম জিনিস নিয়ে মারা যায়। তো যেমন আমার হাতে মনে করি স্ট্যাবলার আছে, এটা দিয়েও কিছু বাড়ি টাড়ি দেওয়া যায়। তো এখন তো কোচিং অফ থাকার কারণে কিছু সম্ভব হয় না, তাও কিছু করার নাই। এখন হচ্ছে তোমার মাইন্ডটা হচ্ছে ইমোশনাল মাইন্ড আর কি। আর তুমি যদি মনে করো না শিখো, এটা তোমারই লস। এখন যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা আসলে এটা যদি না বুঝে কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ, এর থেকে বড় ব্যর্থতা আর কোনো কিছু নাই। সো আজকে এতটুকু পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।